আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, আপনারা জানেন যে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সমাপ্তি হয়েছে, কিন্তু আজকে গত কার্যদিবসের বেশ বড় একটা উত্থানের পরে কিন্তু আজকে আমরা দেখেছি যে ঢাকা স্টক এক্সচেঞ্জে কিছুটা পতনের মধ্য দিয়ে আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে এবং সারাদিন জুড়ে কিছুটা পতন ছিল, সূচকের একটু নেগেটিভ ট্রেন্ড ছিল এবং কিন্তু টার্নওভারে বেশ ভালো একটা গতি ছিল, যে সূচকের পতন বা বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর হারালেও লেনদেনের গতি কিন্তু মোটামুটি ভালোই ছিল এবং সেই অনুযায়ী কিন্তু আজকে লেনদেনের সমাপ্তি হয়েছে। আমরা যদি দিন শেষে একটু সূচকের অবস্থান দেখে নিই, চলুন আমরা একটু দেখে নিই দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের অবস্থান কেমন ছিল। দিনের শুরুতে যেমনটা ছিল সূচকের পতন ছিল এবং আমরা দিন শেষেও দেখতে পাচ্ছি 53 পয়েন্ট নেগেটিভ রয়েছে। ডিএসইর প্রধান সূচক 5219 পয়েন্ট এই সূচকের অবস্থান রয়েছে এবং দিন শেষে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বাড়ার সংখ্যাটা একটু দেখে নিব, কয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে সেটা একটু দেখে নিব। আমরা যেটা বলছিলাম যে বেশিরভাগ প্রতিষ্ঠানের কিন্তু শেয়ারের দর হারিয়েছে, আপনারাও দেখছেন, সেটাই দেখছেন যে 295টি প্রতিষ্ঠানের শেয়ারের দর হারিয়ে লেনদেনের সমাপ্তি হয়েছে। সেখানে দর বাড়ার সংখ্যা মাত্র 75টি, অপরিবর্তিত প্রতিষ্ঠান রয়েছে 24টি এবং লেনদেনের পরিমাণ যেটা হয়েছে সেটা যদি দেখে নেই আমরা, সারাদিন জুড়ে লেনদেন হয়েছে 625 কোটি টাকা। তো গত বেশ কয়েকদিনের কার্যদিবসের সাথে যদি আমরা কম্পেয়ার করি, যে একই ধারাবাহিকতায় কিন্তু লেনদেনের সমাপ্তি হয়েছে আজকেও ঢাকা স্টক এক্সচেঞ্জে। তো দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জের পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল আলমের সঙ্গে। আপনাকে স্বাগত আমাদের আজকে অনুষ্ঠানে। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা গত কার্যদিবসে কিন্তু বেশ ভালো একটা গতি দেখেছিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের, কিন্তু আজকে কিছুটা উল্টো চিত্র দেখতে পাচ্ছি। এটা আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে সেটা একটু জানতে চাইবো, বা বাজারটাই কোন দিকে যাচ্ছে সেটা নিয়ে শুরু করতে চাচ্ছিলাম। জি, থ্যাংক ইউ। আমরা সবাই জানি যে আমাদের গত এক মাস ধরে একটা আনসার্টিনিটি আমাদেরকে ঘিরে রেখেছে, সেটা হচ্ছে যে ইরান ওয়ার। যেটা আপনি যদি দেখেন যে সারা পৃথিবীর মতোই, যে যখনই আপনার একটা নতুন নিউজ আসছে সেটার উপর বেসিস করে মার্কেট ডিরেকশনটা আমরা ওইভাবে দেখতে পাচ্ছি। যেমন কালকে যেমন সকালের নিউজ ছিল যে মোস্ট অফ দ্য এশিয়ান মার্কেটস বাউন্স ব্যাক করেছে উইথ দ্য নিউজ দ্যাট দ্য ওয়ার উইল কাম টু অ্যান এন্ড উইদিন 2 to 3 weeks। সেটার প্রতিফলন আমরা ঢাকাও দেখতে পেয়েছি। কিন্তু আবার ধরেন আপনার দিনের শেষে দেখা যাচ্ছে যে আসলে বলা হচ্ছে যে 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এটা শেষ হবে, বাট দ্যার ইজ নো সার্টিনিটি যে অ্যাকচুয়ালি এটা শেষ হবেই, এবং যুদ্ধ মানে চলেই যাচ্ছে। সো যার ধরুন আবার আজকে একটু আনসার্টিনিটি। এর মধ্যে আপনার ধরেন তেলের একটা তো ইস্যু আছে, সারা পৃথিবীতে আছে, বাংলাদেশ ইজ নট অ্যান এক্সেপশন। যে এত আনসার্টিনিটির মধ্যে একটা ধারাবাহিক উন্নতি আশা করাটা আমাদের জন্য আসলে মুশকিল, আনফরচুনেটলি। বাট তারপরেও আমরা মনে করি যে ধরেন এই যে উত্থান পতনের মধ্যে দিয়েও আমরা মোটামুটি ভাবে একটা জায়গায় দাঁড়িয়ে আছি। ভলিউমটা আজকেও 600 কোটি টাকার উপরে হয়েছে, গতকাল 700 কোটি টাকার উপরে ছিল। তো এটা একটা অ্যাডভার্স সিচুয়েশনের মধ্যে দিয়েও আমরা মোটামুটি ভাবে আমরা মনে করি যে একটা ফর দ্য টাইম বিং একটা সাস্টেনেবল সিচুয়েশন আছি। বাট আমরা সবাই জানি যে আমরা উই আর গোয়িং থ্রু এ ম্যাক্রো ইস্যুজ এন্ড ম্যাক্রো সিচুয়েশন, আনফরচুনেটলি। জি, আমরাও আসলে সেটা আন্তর্জাতিক বাজারের সাথে আমাদের দেশের পুঁজিবাজারের একটা সামঞ্জস্যতা থাকবে, সেটা খুবই ন্যাচারাল একটা বিষয়। তো আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই যে গতকালকে এনবিআর এর সাথে আপনাদের একটা প্রাক বাজেট আলোচনা হয়েছে, সেই বাজেটে আপনাদের বেশ কিছু প্রস্তাবনাও ছিল। তো আমার প্রশ্নটা হচ্ছে আসলে যে প্রস্তাবনাগুলো ছিল সেটা আসলে কতটা বাস্তবসম্মত? থ্যাংক ইউ। আমরা যে প্রস্তাবগুলি দিয়েছি, ধরুন আমরা প্রথমেই বলেছি যে আমরা উই আর এক্সট্রিমলি গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল টু এনবিআর। কারণটা হচ্ছে যে গত বছর আমাদেরকে আমাদের দাবির প্রেক্ষিতে আমাদেরকে বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। আমাদেরকে বলতে বোঝাচ্ছি আমরা মার্কেটকে। সেখানে আপনার ধরেন আমাদের যে ক্যাপিটাল গেইন ট্যাক্সটা যেটা আরোপ করা হয়েছিল সেটা কিছুটা রেশনাল করা হয়েছে। মার্চেন্ট ব্যাংকদের ট্যাক্সের ব্যাপারে কিছু সুবিধা দেওয়া হয়েছে। আমাদের এআইটির ব্যাপারে অনেকখানি ছাড় দেওয়া হয়েছে। and there are few other issues, যার ধরুন আমাদের যে আমরা এবার অনেক বেশি দাবি দেওয়া ছিল তা না, বাট আমরা যেটা বলেছি যে প্রথমে হচ্ছে যেটা আমাদের মাননীয় এনবিআর চেয়ারম্যান মহোদয় প্রথমেই আমাদেরকে বললেন যে দেখেন আপনাদের এখানে তো ইনভেস্টেবল স্টক খুব কম, যার ধরুন আপনারা রিটার্ন ক্রিয়েট করতে পারছেন না, যেটা হচ্ছে অত্যন্ত প্র্যাকটিক্যাল এবং একটা যৌক্তিক পরামর্শ। এবং আমরা বললাম যে এখন যে ধরেন আপনার এই যে আমার ইনভেস্টেবল স্টকটা যদি বাড়াতে হয়, সেক্ষেত্রে এনবিআর এর একটা পলিসি সাপোর্ট ছাড়া
এটা ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ আমরা সবাই জানি যে বাংলাদেশে প্রচুর পরিমাণ নন লিস্টেড এন্টিটিজ আছে যারা দে হ্যাভ বিন ডুইং ভেরি ওয়েল ইন টার্মস অফ বিজনেস, দ্য গ্রোথ, প্রফিটেবিলিটি, কিন্তু ওনাদেরকে আমরা আনতে পারছি না। তো এখন আমরা যেটা বলছি যে যদিও গত বছর থেকে এই যে ট্যাক্সটা বিটুইন দ্য লিস্টেড এন্ড নন লিস্টেড কোম্পানিজ ইজ অ্যারাউন্ড 5%, যেটা একটু মানে গতবার ওয়াইডেন করা হয়েছে, আমরা বলছি যে আপনারা আরেকটু ওয়াইডেন করে দেন, লেট দ্য নন লিস্টেড কোম্পানি কাম ইন টু দ্য মার্কেট, কারণ যখন ওনারা মার্কেটে আসবে তখন একটা কমপ্লায়েন্সের মধ্যে দিয়ে চলে যায়, যেটা এনবিআর এর জন্য লং টার্মে আপনার ট্যাক্স আহরণ করাটা অনেক ইজি হয়। তো সেটা আমাদের প্রথম দাবি ছিল। তাছাড়া আপনার অন্যান্য যে দাবিগুলি ছিল, একটা দাবি ছিল মোটামুটি ভাবে যতগুলি অ্যাসোসিয়েশন আসছে সবাই বলেছে যে ডিভিডেন্ডের উপর যে ট্যাক্সটা হয় দ্যাট শুড বি ফাইনাল, কিন্তু আনফরচুনেটলি আমাদের এত বেশি ট্যাক্স দিতে হচ্ছে যারা লিস্টেড কোম্পানিতে ইনভেস্ট করে। যে জি, দেখেন আপনি এই একটা কর সুবিধার জন্য আপনারা একটা প্রস্তাবনা দিয়েছেন জি জি তালিকাভুক্ত কোম্পানির জন্য। জি, বাট তার চেয়ে বড় জিনিস আমি একটু যদি 1 মিনিট সময় পাই, সেটা হচ্ছে যে আমরা যে জিনিসটার উপর এমফাসাইজ করতে যাচ্ছি যে আমাদের আপনার ট্যাক্স ইজ দ্য মোস্ট ক্রুশিয়াল অ্যান্ড ক্রিটিক্যাল কম্পোনেন্ট ফর ইনভেস্টমেন্ট, whether it is in the stock market or in FDI or any other investments. আমরা বলছি যে আমাদের এখানে যে পলিসি ইনকনসিস্টেন্সি, বিভিন্ন ধরেন রেগুলেটরি বডি থেকে আসছে, পলিসি মেকিং থেকে আসছে, সেটার জন্য আমরা বলছি যে একটা কোঅর্ডিনেশন কমিটি করার জন্য। কোঅর্ডিনেশন কমিটিটা কারা থাকবে? মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থাকবে, বাংলাদেশ ব্যাংক থাকবে, বিসেক থাকবে, এনবিআর থাকবে, স্টক এক্সচেঞ্জ থাকবে, মার্কেট ইন্টারমিডিয়েটস থাকবে। যে আমরা কেন এগিয়ে যেতে পারছি না এই মার্কেটটা নিয়ে? যে আমরা সরকার থেকে ধরেন আপনার, আমরা তো কোনো ফাইন্যান্সিয়াল বেনিফিট চাই না, মনিটারি ইনসেন্টিভও চাই না, আমরা যেটা চাচ্ছি যে পলিসি সাপোর্ট। এই পলিসি সাপোর্টটা বিক্ষিপ্তভাবে মানে স্ক্যাটারলি যদি আপনার সবাই সাইলো হিসেবে কাজ করে তাহলে আমরা এক করতে পারছি না। তা আমাদের বিশেষ অনুরোধ যে এনবিআর এর কাছে এবং অন্যান্য যারা আমি যাদের নাম বললাম সবার কাছে, যে আপনারা সবাই বসে একটা কোঅর্ডিনেশন কমিটি করেন, যে আমাদের যে পলিসি ইনকনসিস্টেন্সি সেটার থেকে আমরা বেরিয়ে আসতে চাই, এবং যে পলিসিটা আসবে সেটা যাতে একটা লং টার্ম পলিসি হয়। আদারওয়াইজ এই মার্কেটে ধরেন বিশেষ করে আমাদের এখানে ফরেন ইনভেস্টমেন্ট হচ্ছে লেস দেন 2%, এটাকে যদি 10 to 15% না যাওয়া যায় তাহলে তো এই মার্কেটটাকে আপনার আমরা বড় করতে পারছি না, সাস্টেনেবল করতে পারছি না। কিন্তু এখানে এবং আমি এর দুইটা জন্য বিষয় একটু জানতে চাইবো, একটু ইন্টারাপ্ট করছি জি আপনাকে, প্লিজ। যে যার মধ্যে একটা বিষয় হচ্ছে যে আপনাদের পক্ষ থেকে যে ধরনের প্রস্তাবনাগুলো দেয়া হয়েছে, বেশ কিছু প্রস্তাবনাই রয়েছে এখানে, তো সেই প্রস্তাবনাগুলো আসলে এই বাজারের জন্য কতটা যৌক্তিক সেটা আমি একটু আগে উল্লেখ করেছিলাম, বা এই বাজারের তারল্য সংকট কমাতে বা আস্থা ফেরাতে সেটা আসলে কতটা ভূমিকা রাখবে, এটা একটা বিষয় জানতে চাইবো। এবং পরবর্তীতে এনবিআর তাদের ফিডব্যাকটাই বা কি ছিল? এনবিআর ইজ ভেরি পজিটিভ। মানে আমি আপনাকে মানে মানে আপনাকে আমি টেলিং ইউ উইথ ফুল কনভিকশন দ্যাট এনবিআর এখনকার যে এনবিআর আছে, গত বছর আমরা দেখেছি যে মানে এক্সট্রিমলি সাপোর্টিভ, যে কিভাবে মার্কেটটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, কিভাবে বড় করতে চাই। এখানে শুধু যে আপনার ট্যাক্স ইম্পোজ করা এই এনবিআর এর মানে যেটা আপনার ট্রেডিশনাল একটা প্র্যাকটিস, সেটার থেকে এনবিআর বেরিয়ে আসছে। এনবিআর ওপেন ডিসকাশন হয়েছে এবং আমরা বলছি যে আপনারা যদি আমাদেরকে এই ব্যাপারগুলিতে কিছুটা পলিসি সাপোর্ট দেন তাহলে আমরা বাজারে তারল্যটা ক্রিয়েট করতে পারবো। এই তারল্য ছাড়া, লিকুইডিটি ছাড়া তো এই মার্কেট প্রত্যেকটা ইন্টারমিডিয়েটের জন্য আনসাস্টেনেবল হয়ে যাচ্ছে। এটা একটা জিনিস আমরা বলেছি এবং ওনারা এটা ফুললি অ্যাগ্রি করেছে। এবং এই মার্কেটের গ্রোথের ব্যাপারে এনবিআর মানে ওখানে বসেই অনেকগুলি আপনার ডিসিশন দিয়েছে, যেমন ডিরাইভেটিভস আসলে একটা নতুন ট্যাক্স পলিসি আমাদের হওয়া উচিত, আমাদের কিছু এক্সামশন দেওয়া উচিত, আমাদের যদি কমোডিটি স্টক এক্সচেঞ্জ হয় সেখানে কিছুটা এক্সামশন দেওয়া উচিত, আমরা যে সফটওয়্যার ইম্পোর্ট করি সেখানে স্টক এক্সচেঞ্জগুলিকে এক্সামশন দেওয়া উচিত। ইনস্ট্যান্টলি দে হ্যাভ অ্যাগ্রিড। সো অ্যাজ ফার অ্যাজ এনবিআর ইজ কনসার্ন উই আর ভেরি হ্যাপি অ্যান্ড যে আপনার এনবিআর ওয়াজ ভেরি রিসিপটিভ, এবং আশা করছি যে আমরা এগুলির প্রতিফলন খুব শীঘ্রই দেখতে পাবো। আর আরেকটা যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে এনবিআর এর পক্ষ থেকে আমরা অবশ্যই একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট পেয়েছি, আর দ্বিতীয় যে কথাটা ছিল যে আপনাদের প্রস্তাবনাগুলো বাজারের জন্য আসলে আসলে কতটা ইম্প্যাক্টফুল। আপনার আমরা আমাদের যে প্রস্তাবনাগুলি ছিল সেগুলিতে আমরা ধরেন না বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে কথা বলে তারপরে আমরা তৈরি করেছি যে আমাদের ব্যারিয়ারগুলি কি, কেন আমরা এগোতে পারছি না, কেন ইনভেস্টর ধরে রাখতে পারছি না, কেন ইনভেস্টরগুলি ডিসকারেজ হচ্ছে, সেইগুলির বেসিস করে যে আমরা খুব বেশি, আমি আবারও বলছি যে আমরা তো কোনো ফাইন্যান্সিয়াল সাপোর্ট চাচ্ছি না, যেসব কারণে মনে হচ্ছে যে বিনিয়োগকারীদেরকে আমরা ধরে রাখতে পারছি না এবং আনতে পারছি না, নতুন কোম্পানি আনতে পারছি না, সেগুলি আমরা প্রস্তাবনায় দিয়েছি যাতে আমাদেরকে মানে একটা ইজি প্যাসেজ দেওয়া হয় ফর ব্রিঙ্গিং নিউ ইনভেস্টার্স, ফর ব্রিঙ্গিং নিউ কোম্পানিজ, লার্জ কোম্পানিজ অ্যান্ড অলসো দ্য ফরেন ইনভেস্টার্স। এবং এই মার্কেটটাকে যাতে আপনার এই যেটা বললেন লিকুইডিটি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, যে লিকুইডিটিকে যাতে বাড়ানো যায়।
এই সেইভাবে আমরা সব স্টেক হোল্ডারের সাথে গত 2-3 মাস কথা বলে তারপর আমরা খুব প্রিসাইজ ফর্মে আমরা কিন্তু এবার প্রস্তাবনা দিয়েছি। জি, আর আপনি যেটা বলছিলেন যে আসলে লিস্টেড কোম্পানির জন্য হচ্ছিল, লিস্টেড কোম্পানি এবং আনলিস্টেড কোম্পানির মধ্যে একটা কর ব্যবধান রয়েছে, সেই ব্যবধানটা আসলে কত হওয়া উচিত, মানে কেমন এখন হওয়া ধরেন উচিত আপনার সেটা? আমরা মানে অনেক বেশি যে চাচ্ছি তা না, এখন ধরেন এটাকে 5% করা হয়েছে গত বছর থেকে, সেটাকে আমরা ধরেন গ্র্যাজুয়ালি যদি আমরা 7 to 7.5% নিয়ে যেতে পারি তাহলে আমার মনে হয় যে ইট উইল বি মানে অ্যাট্রাকটিভ এনাফ ফর দ্য নন লিস্টেড কোম্পানিজ টু কনসিডার টু বি লিস্টেড। আপনাদের আরেকটা প্রস্তাবনা ছিল, এটা নিয়ে যদিও বিভিন্ন সময় হচ্ছে বাজেটে বিভিন্ন ধরনের আলোচনাও হয়েছে এবং এটা করাও হয়েছে, এই ধরনের নিয়ম করাও হয়েছে যে কালো টাকা বিনিয়োগের একটা সুযোগ করে দেয়া, এটাও করা হয়েছে, কিন্তু সেটাতে কি আসলে বাজারের তারল্য সংকট বা বাজারে কি বিনিয়োগটা বেড়েছে? প্রথম হচ্ছে যে আমরা ডিবিএফ থেকে এই প্রস্তাবটা আমরা দেইনি। আপনি যেটা বললেন ভেরি কারেক্টলি সেড যে মানে অনেকবারই কালো টাকা সাদা করার জন্য স্টক মার্কেট ইনভেস্টমেন্টকে সুযোগ দেওয়া হয়েছিল, বাট আমরা সেটার কোনো কাঙ্ক্ষিত রেজাল্ট দেখতে পাইনি। জি জি। আর 2 নাম্বার হচ্ছে যে যেহেতু আপনার ধরেন নন ট্যাক্সেবল, যেটা কালো টাকা আমরা বলতে চাই না, যে নন ট্যাক্সেবল যে অ্যামাউন্টটা সেটা বাজারে কোনোভাবেই আনা যায় নাই ইন দ্য স্টক মার্কেট, অনেক চেষ্টা করার পর থেকেও, তো সেটা থেকে আমরা বেরিয়ে আসছি। জি, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এখানে যুক্ত হবার জন্য। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, এতক্ষণ আমরা পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের সঙ্গে। নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, ততক্ষণ সঙ্গেই থাকুন।